36 জুলাই কিংবা 5ই আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে বা স্মরণীয় দিন। দীর্ঘদিনের শাসন, শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করাল গ্রাস থেকে মুক্তি পায়। জন্ম নেয় নতুন এক বাংলাদেশ, যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন। আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই 36 জুলাই। শিক্ষার্থীদের দাবি আদায়ের সপ্তম দিনে নতুন এক কর্মসূচি দেখালো বাংলাদেশ। বাংলা ব্লকেট নামে এই অবরোধ কর্মসূচিতে অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা সহ দেশের অধিকাংশ এলাকা। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থীদের একটা বড় অংশ সড়কে নেমে আসে। আমাদের কি মেধা নাই? আমরা কি পড়ালেখা করতেছি না? আমরা কি এমনি ভেসে আসছি? এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, কৃষকের ছেলে কৃষক থেকে যাবে। এটা আমরা যেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগের 93% কোটা, সেখানে 60% মেধায় 60% সারা বাংলাদেশে 99% মানুষ কোটাবিহীন। তাহলে 1% জন্য কেন 96% কোটা নিয়োগ করা হয়েছে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানার থেকে বাংলা ব্লকেটের ঘোষণা আসে, তখন সারা বাংলাদেশ ব্লক করা হয় এবং তখন আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সংযুক্ত করে ব্রাক, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং উত্তরার আইইউবিটি ইউনিভার্সিটি সহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ঢাকার তাদেরকে একত্রিত করে একসাথে করে রামপুরাতে সর্বপ্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে বাংলা ব্লকেট সম্পূর্ণ হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের যেই পরিকল্পনা ছিল, সেখান থেকে আমরা বাহিরে আসা শুরু করি। গেটের বাহিরে অবস্থান কর্মসূচি নেই, ইস্ট ওয়েস্টে অবস্থান কর্মসূচি নেই আফতাবনগর বা আফতাবনগর গেট এলাকায়, ইস্ট ওয়েস্টের বাহিরে। তো এক পর্যায়ে আমরা বাড্ডার রাস্তা যেটা আছে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে, সেটা ব্লকেট করি। সেটা আমরা আন্দোলনে আসছি মূলত আমাদের ইউনিভার্সিটির যেসব অ্যাক্টিভিজম করা স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে আমরা এক প্ল্যাটফর্মে বসছি এবং সেই একই প্ল্যাটফর্ম থেকে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা ইউনিভার্সিটি কেন্দ্রিক আন্দোলনটা গড়ে তুলব। যেহেতু আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের যেসব সহপাঠীরা বা ভাই ব্রাদাররা আছে তাদের একটা ন্যায্য দাবির উপর তাদের উপর আক্রমণ বলেন, অত্যাচার বলেন বা তাদের ন্যায্য দাবির উপর তাদের ন্যায্য দাবি চাওয়ারটাকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। সেখান থেকে আমরা মূলত আন্দোলনে আসছি। এদিন অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের 4 দফা দাবি ছিল। এখন থেকে আমাদের দাবি একটাই, সকল গ্রেডে বৈষম্যমূলক ও অন্যায্য কোটা বাতিল করে যৌক্তিকভাবে সংস্কার করে জাতীয় সংসদে আইন পাশ করা কোটার যৌক্তিক সমন্বয়। সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। আমরা স্মার্ট বাংলাদেশের স্মার্ট প্রশাসনের সারথি হতে চাই। প্রিয় সহযোদ্ধ, এই আন্দোলনটা আমাদের আন্দোলন নয়, এই আন্দোলন কৃষকের আন্দোলন, শ্রমিকের আন্দোলন, এই আন্দোলন জাতির আন্দোলন, এই আন্দোলন রেমিটেন্স যোদ্ধার আন্দোলন। এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবি জানায় বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্র জোট। জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি রাগিব নাইম বলেন, রাজনৈতিক স্বার্থে দীর্ঘকাল অস্বাভাবিক মাত্রায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা যেমন বৈষম্য তৈরি করছে, তেমনি অনগ্রসর জাতিগোষ্ঠীর প্রাপ্য কোটা বাতিলের মধ্য দিয়ে সামাজিক বৈষম্য প্রকট হবে। 7 জুলাই
বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক অবরোধের ফলে বিকেলের পর কার্যত অচল হয়ে পড়ে রাজধানী। 7 জুলাই থেকে বাংলা ব্লকেট কর্মসূচি দেওয়া হয়। তো তখন আমরা আসলে মেইনলি চানখারপুল বা এদিকে শাহবাগ, ফার্মগেট, পল্টন এইসব জায়গায় আমরা থাকতাম আর কি। পরবর্তীতে জুলাইয়ের 10 তারিখে আপিল বিভাগ এই কোটার উপর একটা স্থিতাবস্থা জারি করে এবং তখন আসলে আন্দোলনটা একদম তীব্র হয় এবং মোটামুটি সারা দেশেই একদম ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। ঢাকার বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। 7 তারিখে বাংলা ব্লকেট যখন শুরু হয় তখন থেকে আসলে আমরা বুঝতে পারছিলাম যে আন্দোলনের ফলাফল না নিয়ে রাজপথ থেকে সরে যাওয়ার কোনো উপায় নেই। তারপরে ধীরে ধীরে দেশের মানুষের সংহতি আমাদের কাছে এসে পৌঁছাইতে থাকে। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা 2:30টার পর থেকে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকে। বিকেল 3:30টায় সেখান থেকে মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে দিয়ে ঘুরে ভিসি চত্বর, টিএসসি হয়ে বিকেল 4টায় শাহবাগ মোড়ে অবস্থান নেয়। বাংলা ব্লকেটের মতো কর্মসূচি, যে এই কর্মসূচিতে আপনারা দেখবেন আমরা প্রথম দিন প্রায় 7টা পয়েন্টে ব্লকেট করেছি, পরের দিন 11টা পয়েন্টে ব্লকেট করেছি, তারপরের দিন প্রায় 14টা পয়েন্টে ব্লকেট করেছি। এরপরে আবার আমরা শাহবাগে ফিরে এসে 1 পয়েন্টে ব্লকেট দিয়েছিলাম। শাহবাগ অবরোধের কিছুক্ষণ পর শিক্ষার্থীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে গিয়ে যান চলাচল বন্ধ করে দেন। বাংলা মোটর এবং কাউরান বাজার মোড়েও যান চলাচল আটকে দেন তারা। এছাড়া রাজধানীর সায়েন্স ল্যাব, নীলক্ষেত, চানখারপুল মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বোরহানুদ্দিন ডিগ্রি কলেজ, বদরুন্নেসা সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। আমাদের বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বাংলা ব্লকেট, এবং বাংলা ব্লকেটের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাহবাগ মোড় অবস্থান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নীলক্ষেতে অবস্থান করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে অবস্থান নেয়। আগারগাঁওয়ে বিকেল 4টায় সড়ক অবরোধ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘ 4 ঘন্টা অবরোধের পর রাত 8টায় অবরোধের কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা। সড়ক থেকে সরে যাওয়ার আগে কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি সেটি অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য। আর আমাদের যে ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে। আমরা আজকে শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গিয়েছি, আমরা আগামীকাল কিন্তু ফার্মগেট পার হয়ে যাব। এদিন রাজধানীর বাইরে দেশের বিভিন্ন এলাকায় সড়ক, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। যখন আমরা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করলাম তখন প্রথম দিকে আমাদের হচ্ছে 50 থেকে 60 জন নিয়ে আমরা আন্দোলন শুরু করি। এরপরে যখন আস্তে আস্তে 5 জুলাই 7 জুলাই যখন আমাদের আসলে দেখলাম যে আমাদের আন্দোলনকারীর সংখ্যা আস্তে আস্তে বাড়া শুরু করেছে, এবং এটা শুধুমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি না, এটা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে কলেজ, স্কুলে বিভিন্ন জায়গায় আস্তে আস্তে এটা শুরু হয়েছিল শান্তিপূর্ণভাবে। তখন আমরা দেখলাম যে আস্তে আস্তে যখন এটা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে করতে আমরা যখন দেখলাম যে এগুলো আসলে গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো প্রকার রেসপন্স ছিল না, তারা যে আমাদের সাথে আলোচনা করবে বা এটা নিয়ে নিষ্পত্তি করবে সে বিষয়ে কোনো আলোচনা তারা করে নাই, বরং আমরা দেখেছি যে পুলিশ বাহিনী দিয়ে এবং ছাত্রলীগকে আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে উস্কে দেওয়া হয়। বেলা 11টায় ঢাকা আরিচা মহাসড়ক 2 ঘন্টা অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সর্বপ্রথম দাবি ছিল 18 সালের পরিবর্তন পুনর্বহাল করতে হবে, কিন্তু তার 1-2 দিন কর্মসূচি করার পর আমরা সকলে মিলে সিদ্ধান্ত নেই, এখানকার যারা আন্দোলনের যারা নেতৃত্বে ছিলেন তারা প্রত্যেকে মিলে সিদ্ধান্ত নেই যে এটা আসলে 18-র পরিপত্র ছিল কোটা সমস্ত বাতিল করে দেওয়া, কিন্তু এইটা না করে কোটা সংস্কার করার দাবিতে আমরা পরবর্তী কয়েকদিন থেকে আন্দোলনটা শুরু করি। তো আমরা প্রত্যেক দিন এইখানকার যে সেন্ট্রাল লাইব্রেরি আছে সেখান থেকে আমরা জড়ো হয়ে আমাদের জমাটটা নিয়ে আমরা ঢাকা আরিচা মহাসড়ক রোডে অবস্থান করতাম, কখনো আধা ঘন্টা কখনো 1 ঘন্টা, পরিস্থিতি বুঝে আমরা সেইভাবে করে অবস্থান কর্মসূচি পালন করতাম। বিকেল 4টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নগরের 2 নম্বর গেট মোড় অবরোধ করেন। 7 তারিখ যখন আমি ক্যাম্পাসে ফিরি তখন আমি একটা টকশোতে ছিলাম রাতে 10:30টার দিকে, খুব সম্ভবত এরকম। তো টকশোতে থাকাকালীন সময় আমার আব্বু আমাকে মানে কল দিয়ে জিজ্ঞেস করে যে মানে বলতেছে যে আমাকে তো থ্রেট দেওয়া হয়েছে, একটা নাম্বার থেকে বলা হয়েছে যে তুই যদি আন্দোলন থেকে সরে না দাঁড়াস তাহলে তোর লাস্টটা হয়তো বা কোথাও না কোথাও পাওয়া যাবে। তো আমি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করি যে নাম্বারটা কার, কোথা থেকে। তো আমি নাম্বারটা ট্র্যাক করার ট্রাই করি, আমার বন্ধুদেরকে, আমার বড় ভাইদেরকে দিই যে আসলে নাম্বারটা কার, কে এটা করতেছে। তখন ট্রেক করে আমরা পাই যে হৃদয় নামের একজন ছেলের নাম্বারটা, কিন্তু তাকে আমরা যখন জিজ্ঞেস করি তখন সে বলে যে না, এটা আসলে আমি দিই নাই, অন্য আরেকজন আমার ফোন থেকে দিচ্ছে। তখনকার ছাত্রলীগের যারা ছিল সবাই আসলে আমাদের বিরুদ্ধেই মানে একদম এন্ট্রি হয়ে গেছিলো যে আমাদেরকে তারা যেভাবেই হোক দমন পীড়ন করবে। 16 শহর রেল স্টেশন থেকে শিক্ষার্থীরা মুরাদপুর হয়ে বহদ্দারহাটের উড়াল সড়কের দিকে যেতে থাকলে পুলিশের বাধার মুখে পড়েন। কিছুক্ষণ পুলিশের সঙ্গে তর্কাতর্কির পর শিক্ষার্থীরা 2 নম্বর গেট অবরোধ করেন। শান্তিপূর্ণ আন্দোলন করতেছে, এই ছাত্রলীগের পোলাপান এসে একটু পাথর মারা শুরু করছে আমাদের উপর। রাফি ভাইকে সমন্বয়কারীকে ওখানে আটকে রাখা হয়েছে, সাবি নিয়ে ফেলা হয়েছে ট্রেনের। আমাদের পিছনে পুলিশ থাকা সত্ত্বেও ছাত্রলীগের ছেলেরা কিভাবে আমাদেরকে হাত তুলতে পারে? বিকেল 3:30টায় ক্যাম্পাসে মিছিল করে দ্বিতীয় দিনের মতো সিলেট সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11:30টায় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। দিনাজপুর রংপুর মহাসড়ক অবরোধ করেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে দেওয়ানগঞ্জ জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল 4টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টানা চতুর্থ দিনের মতো খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে সড়ক অবরোধ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে পুরো মহানগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা 11টায় ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমার পিছনে হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর। আসলে এই গ্রাউন্ড ফ্লোরই হচ্ছে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের জুলাই অগাস্টের যে অভ্যুত্থান ছিল সেই অভ্যুত্থানের অন্যতম প্রাণকেন্দ্র বা মিলনস্থান। এখান থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে আন্দোলনগুলো ছিল সেই আন্দোলনগুলো কন্টিনিউ করত এবং আমরা সবাই এখানে এসে জড়ো হতাম। আমরা এই গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা মশাল মিছিল হতে শুরু করে মোমবাতি প্রজ্বলন যে আমাদের কর্মসূচিগুলো ছিল সেই কর্মসূচিগুলো আমরা এখান থেকে নিই।